দেশে ২৫০ কোটি টাকার বেশি সম্পদের মালিক অন্তত ৭৮ জন। এনবিআর এর কাছে তথ্য আছে মাত্র ২ জনের। কর ফাঁকি বন্ধে ব্যবস্থা নেওয়া উচিত মত বিশ্লেষকদের। গাইবান্ধায় অসহায় মানুষের নাম ভাঙিয়ে সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং বাণিজ্যিকভাবে ফুল চাষে এগিয়ে আসছেন যশোরের নারীরা, সংসারে এসেছে সচ্ছলতা। সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি নারী উদ্যোক্তাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। দেশে ২৫০ কোটি টাকার বেশি সম্পদের মালিক এমন লোকের সংখ্যা ৭০ জনেরও বেশি। যুক্তরাজ্য ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে উঠে এসেছে এমন তথ্য, অথচ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে তা মাত্র ২ জন। বিশ্লেষকরা বলছেন, এই পরিসংখ্যান বিবেচনায় নিয়ে অর্থনীতির বিভিন্ন খাতে জরিপ চালিয়ে বিত্তশালীদের খুঁজে বের করাও ও বিশাল অঙ্কের কর ফাঁকি বন্ধ করতে এগিয়ে আসা উচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। সাজিদ রাজুর রিপোর্ট। গুলশান বনানী বাড়িধারা, বিলাসবহুল ভবন, অ্যাপার্টমেন্ট, শপিং মল সহ গড়ে উঠেছে নানা স্থাপনা। রাস্তায় চলছে দামি দামি গাড়ি। সেকেন্ড হোম হিসেবে দেশের বাইরেও অনেকে বাড়ি কিনেছেন বলে জনশ্রুতি আছে। তাহলে দেশে বিত্তশালী কোটিপতি এমন লোকের সংখ্যা কত? এর সঠিক কোনো সরকারি পরিসংখ্যান নেই। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেব অনুযায়ী স্থাবর সম্পদ ছাড়াও নগদ ও ব্যাংকে জমাকৃত অর্থ, বিভিন্ন কোম্পানিতে শেয়ার সহ মোট সম্পদের সমষ্টি অর্থাৎ নিট সম্পত্তির হিসেবে ২৫০ কোটি টাকার সম্পদের মালিক এমন ব্যক্তি মাত্র ২ জন। কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক বলছে, বাংলাদেশে ২৫০ কোটি টাকার বেশি নিট সম্পদ আছে এমন ব্যক্তির সংখ্যা ৭৮। দ্য ওয়েলথ রিপোর্ট 2015, দ্য গ্লোবাল পার্সপেক্টিভ অন প্রাইম প্রপার্টি অ্যান্ড ওয়েলথ নামের ওই রিপোর্টে বলা হয়, ২৫০ কোটি টাকার বেশি নিট সম্পদের মালিক বাংলাদেশে ২০০৪ সালে ছিল ৩৮ জন, ২০১৩ সালে ৭৫ জন এবং ২০১২ সালে ছিল ৭০ জন। আর ২০১৪ সালে এসে এই সংখ্যা বেড়ে হয় ৭৮ জন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই পরিসংখ্যান বিবেচনায় নিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। খুঁজে বের করতে হবে কর ফাঁকি। এই দেশে কর দেওয়ার পাশাপাশি কর ফাঁকি দেওয়ার প্রবণতা আরো বেশি। সো এনবিআর এর খাতায় যে মাত্র ২ জন আছে, তা সেটার বাইরে যারা আছে তাদেরকে তো এনবিআর কে কত কর দিল তার ভিত্তিতে আইডেন্টিফাই করতে পারছে না। এখান থেকে একটা জিনিসই স্পষ্ট হয়ে আসে, সেটা হচ্ছে বাংলাদেশে যারা অনেক ধন সম্পদের মালিক কিন্তু সঠিক পরিমাণে কর দিচ্ছেন না। বড় বিপণী কেন্দ্রে যে কেনাবেচা হচ্ছে, কারা কিনছে, রাস্তায় আমার যত গাড়ি চলছে, প্রায় ৬ লাখ লোকের ক্রেডিট কার্ড আছে, আর অল দ্য ট্যাক্স পেয়ার্স সার্ভে করা, করদাতাদের আয়ের যে হিসাব তারা দিচ্ছে, হ্যাঁ, সেটার সাথে বাস্তবতার সাথে মিলানো। পাশাপাশি অর্থনীতির বিভিন্ন সেক্টরে জরিপ চালিয়ে করজাল বিস্তৃত করতে এগিয়ে আসতে হবে এনবিআরকে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। নিরীহ অসহায় মানুষদের নাম ভাঙিয়ে সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকের ঋণ গ্রহীতার তালিকায় নিজেদের নাম দেখে অবাক হয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় একটি সমবায় সমিতির সভাপতি সমবায় কর্তৃপক্ষের সহযোগিতায় অর্থ আত্মসাৎ করেছেন। তবে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সমবায় কর্তৃপক্ষ। ওবায়দুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের স্বামীহারা রবিলা বেওয়া বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ঋণ গ্রহীতার তালিকায় যুক্ত হয়েছে তার নাম, কিন্তু ঋণ গ্রহণের বিষয়ে তিনি কিছুই জানেন না। তার মতো ওই তালিকায় নাম উঠেছে আরো ৪২ জনের। টাকা পয়সা গ্রহণ না করেও ঋণের তালিকায় নিজেদের নাম দেখে রীতিমতো হতভম্ব তারা। জানিও নাই, শুনিও নাই, আমরা অফিসেও দেখি নাই, কিছুই দেখিনি। টাকাটা তুলে নিতে, তা আমি এখন কিভাবে শোধ করবো? আমার তো স্বামী নাই, এই টাকাটা আমি কি করে শোধ করবো বাবা? কোন তো আমার তো দেওয়ার মতো সামর্থ্য নাই, আমি বাপের বাড়িতে থাকি। ব্যাংকের থেকে নোটিশ আসছে যে আপনার নামে লোন তুলে নিচ্ছে, তখন থেকে পাগলার অবস্থা খাচ্ছে না, নিচ্ছে না, এই টেনশন করেছে। আমি কি রেখে দেবো? ঋণ কি শোধ করবো? ভুক্তভোগীদের অভিযোগ, মৎস্য প্রকল্পের নামে স্থানীয় নাকাই বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সমবায় কর্তৃপক্ষের সহযোগিতায় গ্রামের অসহায় মানুষদের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। আমার নাম লেখা, অন্য লোকের ছবি দিয়ে
সে টাকা উঠেছে, কিন্তু ব্যাংকে যে লোন করছে, ব্যাংকে যে অ্যাকাউন্ট করছে, সেই অ্যাকাউন্টে হলো অন্য সিগনেচার। এই ম্যানেজার সহ এর যোগ সাজে চক্রান্ত করে এই সিদ্দিককে এই টাকা উঠানোর সহযোগিতা করছে। এদিকে অভিযুক্ত আবু ইউসুফের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে সমবায় কর্তৃপক্ষ বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তারা তদন্তের জন্য আবেদন করছে, আমাদের জেলা সভাপতি ছুটিতে থাকাতে উনি আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 2013 সালে নাকাই বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠন করা হয়, আর চলতি বছরের মার্চ মাসে 42 সদস্যের নামে সমবায় ব্যাংক থেকে 13,30,000 টাকা উত্তোলন করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের চা শিল্পের ইতিহাসে 2013 সালে রেকর্ড সংখ্যক চা উৎপাদন হলেও গেল বছর সেটি আর ধরে রাখা যায়নি। কদিন আগে টি বোর্ডের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত বছর 2 ভাগ কম চা উৎপাদন হয়েছে। জলবায়ুর পরিবর্তনের কারণে কখনো ভারী বর্ষণ, আবার কখনো অনাবৃষ্টির কারণেই এমনটি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই অবস্থা থেকে উত্তরণে চা বাগানে সেচ ব্যবস্থা চালুর উপর জোর দিলেও সরকারি সহায়তা ছাড়া সেটা বাস্তবায়ন সম্ভব নয় বলে দাবি বাগান মালিকদের। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এই 9 মাস চা উৎপাদনের মৌসুম। 2013 সালে দেশে 6,62,00,000 কেজি চা উৎপাদন হয়, দেশের ইতিহাসে রেকর্ড। কিন্তু কদিন আগে টি বোর্ডের প্রকাশিত হিসেবে দেখা যায় 2014 সালে সেটি কমে দাঁড়িয়েছে 6,45,00,000 কেজিতে। প্রতি বছরের মার্চের বিগিনিংয়ে আমরা প্লাকিং শুরু করি এবং ওই মার্চ, এপ্রিল, মে এই 3 মাস খুব ক্রুশিয়াল টাইম। ওই সময় যদি টাইমলি বৃষ্টি না হয় তাহলে যে ক্রপটা লস হয় এটা খাবার দেওয়া আমাদের জন্য খুব খুব অসুবিধা হয়। চা উৎপাদন বৃষ্টিপাতের ওপর পুরোপুরিভাবে নির্ভরশীল। লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার কারণ হিসেবে চাহিদা অনুযায়ী বৃষ্টিপাত না হওয়াকেই দায়ী করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় কমে যাচ্ছে উৎপাদন। চা শ্রমিক রিলেটেড না এমন কিছু লোকও আছে যারা ওদেরকে ইন্ধন দিতেছে, ইন্ধন দিয়ে অনেক সময় গন্ডগোল করতেছে। এতে করে কিন্তু চা বাগানেরও ক্ষতি হয় এবং লেবার মানে আমাদের যে ওয়ার্কার ওদেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই বছর আমাদের যদিও বৃষ্টিপাত পরিমাণ গত বছরের চেয়ে একটু বেশি, কিন্তু সমস্যা হয়েছে আপনার ডিস্ট্রিবিউশনটা ভালো ছিল না। একসাথে প্রচুর বৃষ্টিপাত হয়ে গেছে, বিশেষ করে অক্টোবর নভেম্বরের দিকে এসে আমরা বৃষ্টি পাইনি। তবে বিদেশের মতো দেশের চা বাগানেও সেচের ব্যবস্থা করলে অনাবৃষ্টি উৎপাদনে প্রভাব ফেলতে পারবে না বলে অভিমত অনেকের। আমরা স্মল এরিয়াতে সেচের ব্যবস্থা করতে পারতেছি, কিন্তু লার্জ স্কেলে সেচের ব্যবস্থা করতে হইলে মানে সরকারের সহযোগিতা দরকার। এবং এই লার্জ স্কেলে যদি আমরা সেচের ব্যবস্থা আগামীতে না করতে পারি তাহলে আমরা আরো মানে খারাপের দিকে সম্ভবত মানে ক্রপ আরো কমে যাবে করার কারণে। বর্তমানে দেশে চা বাগানের সংখ্যা 165টি, এর মধ্যে সিলেট অঞ্চলেই রয়েছে 137টি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এবারে বাজার প্রসঙ্গ। রাজধানীতে চড়া সবজির বাজার। বিক্রেতারা বলছেন কয়েকদিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। তবে ইলিশের বাজারে বৈশাখী আমেজ কাটলেও কমেনি মাংসের দাম। রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। তরতাজা সবজিতে ঠাসা রাজধানীর এই কাঁচা বাজার। বিক্রেতারা জানালেন কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে প্রায় প্রতিটি সবজিতে। এখানে মানভেদে বেগুন পাওয়া যাচ্ছে 40 থেকে 50 টাকায়, করলা, পটল ও টমেটো 40, শসা 30 টাকা কেজি। বিক্রেতারা জানালেন বেড়েছে পেঁপের দাম। প্রতিটা মালের দাম আজকে বেশি, অনেক কালকে চাইতে আজকে বাজার বেশি। আমরা প্রতি কেজি আমরা 4 টাকা 5 টাকা বেশি দিয়ে কিনে আনছি। এখন তো সিজন না, হয়তো একটু সামনে আবার সিজনটা চলে আসবে, তখন হয়তো জিনিসের দাম আর বেশ কমতে থাকবে। টমেটো কিনেছি আপনার 30 টাকা কেজি, কাঁচামরিচ 40 টাকা কেজি, আর ধনিয়া পাতা 80 টাকা কেজি। সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। গ্যাসের সাথে বেশি 30 টাকা করে, সেটা 32 টাকা কিনে আনছি 29 টাকা করে। আর ইন্ডিয়ানটা গ্যাসের সাথে বেশি 28 টাকা করে, রসুন গুলোর সাথে বেশি 90 টাকা করে, আমরা 195 করে। 1 কেজিতে 8 থেকে 10 টাকা বাড়ছে।
আদা বাড়ছে 1 কেজি 15 থেকে 20 টাকা। এদিকে নববর্ষের রেশ কেটেছে ইলিশের বাজারে। 900 গ্রামের এক একটি ইলিশ পাওয়া যাচ্ছে 1100 থেকে 1200 টাকায়। এছাড়া চাষের কই 200, তেলাপিয়া 150 থেকে 160, পাঙ্গাস 140 এবং ভারতীয় রুই 180 থেকে 200 টাকা কেজি। বৈশাখে তো যারা বৈশাখের কাজ শেষ, এখন যদি আপনার এগুলি বৈশাখের সময় ছিল 2500 করে 2000 টাকা পিস, এখন 1200 টাকা বিক্রি করছে। গুড়া মাছ কিনলাম, ওইটাও 1 কেজি কিনলাম 200 টাকা। দামগুলো এটা রিজনেবল, এরকমই গত 6 মাস ধরে এরকমই দাম দেখছে। বাইং মাছ 650, বোয়াল 400, আর রুই মাছ দেশি আছে 270, আবার ইন্ডিয়ান আছে 220। বাজারে মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। গরু 350 থেকে 380, খাসি 550, ব্রয়লার মুরগি 170 এবং লেয়ার 180 টাকা কেজি। এছাড়া প্রতি হালি ফার্মের মুরগির ডিম 30 এবং হাঁসের ডিম 38 টাকায় বিক্রি হচ্ছে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিকভাবে ফুল চাষে এগিয়ে আসছেন যশোরের নারীরা। ঘরের কাজের পাশাপাশি এখন তারা নিজেদের উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করছেন। আত্মপ্রত্যয়ী এসব নারী অভাবের সংসারে ফিরিয়ে এনেছেন সচ্ছলতা। তাদের দাবি, এই অগ্রযাত্রায় বন্ধুর পথ মসৃণ করতে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আর কৃষি বিভাগ বলছে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের সহায়তা করার চেষ্টা করা হচ্ছে। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1983 সালে যশোরে বাণিজ্যিকভাবে শুরু হয় ফুল চাষ। বিশেষ করে ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারে ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, ক্যালেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুল। শুরু থেকেই পুরুষের সাথে এ কাজে সহায়তা করে আসছেন নারীরা, কিন্তু কখনো তাদের কাজের স্বীকৃতি মেলেনি। এই অবস্থায় 2007 সাল থেকে নারীরা উদ্যোক্তা হিসেবে ফুল চাষ শুরু করেন। বাড়ির কাজের পাশাপাশি পুরুষের সাথে মাঠেও কাজ করি এবং বীজ তোলা নেওয়া আনা, আমরা সব কাজে সহযোগিতা করি। আমরা স্বামী স্ত্রী দুইজনেই ফুলের সাথে জড়িত। আমাদের ইনশাল্লাহ ভালোভাবে সংসার চলে যায় ফুল চাষ করে। পুরুষদের সাথেও আমরা এই কাজ করি। বিকাল হলে আমরা সকলে মাঠে আসি। ফুল চাষের মাধ্যমে ইতিমধ্যে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন এলাকার অনেক নারী। ফুল চাষের মাধ্যমে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি এবং সেই টাকায় জীবনযাপনটা খুব সুন্দরভাবেই চলে। এখন আত্মপ্রত্যয়ী নারীদের দেখা দেখে এখন অনেকেই উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসছেন। আমার দেখা দেখি আরো 40 জন নারী ফুল চাষের সঙ্গে জড়িত, তারাও সন্তান স্বামী নিয়ে সুখে আছে। তবে এই অগ্রযাত্রার প্রতিবন্ধকতা দূর করতে সহজ শর্তে ঋণ প্রয়োজন বলে মনে করেন এই নারী নেত্রী। ব্যাংক যদি আমাদেরকে সহজ শর্তে, সহজ সুদে বা অল্প সুদে লোন দেয়, তাহলে এই ফুল চাষ করি আমরা মহিলারা অবশ্যই পুরুষের পাশাপাশি অবশ্যই স্বাবলম্বী এবং আর্থসামাজিকভাবে মর্যাদা লাভ করতে পারবে। অবশ্য কৃষি কর্মকর্তা জানালেন, ফুল চাষে জড়িত নারীদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে। আমরা চেষ্টা করতেছি সমিতির মাধ্যমে দেওয়ার জন্য, ক্ষুদ্র ঋণ আকারে দিলে এই ক্ষুদ্র ঋণই একদিন বাড়তে বাড়তে তার মানে লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাবে। কিন্তু প্রথম দিকে সীমাবদ্ধতা হচ্ছে আমরা 25-30 হাজার টাকার বেশি দিতে পারছি না। বর্তমানে গদখালি এলাকায় 2 শতাধিক নারী সরাসরি ফুল চাষের সাথে জড়িত। এদের মধ্যে 2 জন নারী কৃষি উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন। সময় সংবাদ, যশোর। পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিক ও তাদের শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার রাজধানীতে বিজিএমইএ ভবনে বিএসআরএম, তাহন ফাউন্ডেশন ও আইএলডিএস এর সাথে এই চুক্তি করে বিজিএমইএ। এ সময় নতুন এই চুক্তি সম্পর্কে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, পোশাক শিল্পের স্থায়ী উন্নয়নের স্বার্থেই মাতৃত্বকালীন সেবার পাশাপাশি তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে এ চুক্তি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রমিক উল্লাস নামে কর্মসূচি হাতে নিয়েছে রেমেন্ট অ্যাপারেল লিমিটেড এবং ট্রিটন। বৃহস্পতিবার রিপোর্টার্স ইউনিটিতে এই উপলক্ষে সংবাদ সম্মেলন করে আয়োজক প্রতিষ্ঠান দুটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, 1 মে থেকে শুরু হওয়া প্রশিক্ষণমূলক এই কার্যক্রমের মাধ্যমে পোশাক শ্রমিকরা তাদের আয় ব্যয়ের হিসেব ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে ধারণা পাবে। গাজীপুরের শ্রমিকদের নিয়ে টঙ্গী পাইলট স্কুল মাঠে প্রথম কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশের পোশাক শ্রমিকদের নিয়ে শ্রমিক উল্লাস আয়োজনের পরিকল্পনা আছে বলে জানান আয়োজকরা। কাজের পরিবেশের উন্নতি করে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে
কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল দুপুরে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনিট পিয়ারে লারামির সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ কানাডায় $1100 মিলিয়ন রপ্তানির বিপরীতে আমদানি করে $550 মিলিয়ন পণ্য। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে বিনিয়োগ এবং শুল্কমুক্ত সুবিধা নিয়ে আরো বেশি বাংলাদেশি পণ্য নেয়ার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। মন্ত্রী বলেন, এবছর কেনিয়ায় WTO সম্মেলনের আগেই বেশ কয়েকটি দেশ সফর করবেন তিনি। এসব সফরে বাণিজ্যিক বিভিন্ন বিষয় ছাড়াও ওষুধ শিল্পের শুল্ক সুবিধা 2021 সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। এর আগে 8 জনের একটি কৃষক প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ডিজেলের দাম না বাড়ানো, কৃষি পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা এবং ফরমালিনের নামে হয়রানি বন্ধের দাবি জানান। ট্রিপসের অধীনে আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, সেগুলোর আমরা যে সুবিধাটা এখন পাই, এটার মেয়াদ শেষ হবে 31 ডিসেম্বর 2015। কোঅর্ডিনেটর হিসেবে আমার দুইটা বড় কাজ হবে বাংলাদেশের জন্য অর্জন করা, একটা সার্ভিস ওয়েভার পাওয়া, আর একটা হলো ট্রিপসের মাধ্যমে আমাদের যে মেয়াদ যেটা উত্তীর্ণ হবে 31 ডিসেম্বর, সেটাকে বৃদ্ধি করা। দর্শক, রাজধানীর স্টেট ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়েছে 2 দিনের ফার্মা ক্যারিয়ার ফেয়ার। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, এ ধরনের আয়োজন তো আমরা দেখতে পাচ্ছি এখন সচরাচর বিভিন্ন ইউনিভার্সিটি করছে, তো কেমন সাড়া দেখতে পাচ্ছেন সেখানে? আর এই মুহূর্তে আপনি যেমনটা বলছিলেন, আমি রয়েছি ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটিতে। এখানে চলছে ফার্মা ক্যারিয়ার ফেয়ার। এটা দ্বিতীয়বারের মতো আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি। তো এই আয়োজনের অন্যতম যে লক্ষ্য, এখানকার যারা আয়োজন করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, যে ইউনিভার্সিটি বিভিন্ন যে ফার্মাসিস্ট ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে আসলে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি একটি যোগাযোগ স্থাপন করার জন্য কিন্তু এই ধরনের ফেয়ারের আয়োজন করা হয়েছে। তো আরেকটি বিষয় কিন্তু এখানে আমি আপনাকে বলতে চাই, সেটা হলো যে বিভিন্ন যে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে বাংলাদেশের প্রথম সারির যে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে এই ফেয়ারে অংশগ্রহণ করেছে। এবং এখানকার যে ইউনিভার্সিটির যে ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা রয়েছে, তারা কিন্তু আসলে সরাসরি সেই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারছে। বিশেষ করে কেরিয়ার বিষয়টা যেখানে আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেখানে সরাসরি তারা কিন্তু বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারছে, কথা বলতে পারছে, এবং সেখানকার তাদের যে সম্ভাবনাগুলো রয়েছে এবং সেখানে যে তাদের জবের সুযোগ রয়েছে, সেগুলো কিন্তু তারা এখানকার মাধ্যমে আসলে জানতে পারছেন। এবং সেই বিষয়গুলো কিন্তু আসলে মাথায় রেখেই কিন্তু এ ধরনের ফেয়ারের আয়োজন করা হয়। বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে এ ধরনের ফেয়ারের আয়োজন করা হলেও কিন্তু ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে, বিশেষ করে ফার্মা ক্যারিয়ার নিয়ে কিন্তু ফার্মা ডিপার্টমেন্টের ক্যারিয়ার নিয়ে কিন্তু আসলে এই ধরনের ফেয়ার খুব বেশি আয়োজন করা হয় না। সেদিক থেকে আসলে এই ফেয়ার অনেক বেশি ভূমিকা রাখছে বলে কিন্তু এখানকার আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে যে দেশে আপনি জানেন যে ওষুধ শিল্পে কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা এই মুহূর্তে রাখছে। বিশেষ করে দেশের এবং দেশের বাইরেও কিন্তু এ ধরনের সুযোগ রয়েছে। রপ্তানিতেও বাংলাদেশের ওষুধ শিল্প অনেক বেশি এগিয়ে গিয়েছে, এবং এর পাশাপাশি বাংলাদেশের যারা ফার্মাসিস্ট রয়েছেন তারা কিন্তু আসলে এখানে চাকরির একটা দারুণ সুযোগ তারা এখানে পাচ্ছেন। তো সেই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করব যে এই মুহূর্তে স্টেট ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভাইজার জনাব আব্দুর রশিদ রয়েছেন আমাদের সঙ্গে। তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কি উদ্দেশ্য নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে এবং তারা কতটুকু সাড়া পাচ্ছেন এবং সাড়া পাবেন বলে আপনি মনে করছেন। ধন্যবাদ। আসলে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ গত 10 বছর ধরে নিরলসভাবে গুণগত মানসম্পন্ন সুযোগ্য ফার্মাসিস্ট তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের মেন উদ্দেশ্য, বাংলাদেশে যে ওষুধ শিল্প এগিয়ে যাচ্ছে, বিশ্বের 102টি দেশে আমরা ওষুধ রপ্তানি করছি, সেটি যেন আরও দিন দিন বৃদ্ধি পায়, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। আমাদের গতবার আমরা জব ফেয়ারের আয়োজন করেছিলাম। উদ্দেশ্য ছিল যে সারা বাংলাদেশের 34টি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট পাশ করে তাদেরকে একটি ছাদের নিচে এনে বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এর মাধ্যমে তারা এখানে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করার সুযোগ পাচ্ছে এবং তাদের সিভি ড্রপ করছে, মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করা আছে, এবং গতবারও অনেকের চাকরি হয়েছে, এবারও আমরা অনেকে চাকরি হবে বলে আমরা আশা করি। আরেকটি বিষয় যে আপনি বলছিলেন যে বাংলাদেশ থেকে বিভিন্ন ওষুধ দেশের বাইরে রপ্তানি হচ্ছে, তো সেখানে আমরা জানতাম যে এর আগে দেশের বাইরে থেকে অনেক ফার্মাসিস্ট আসতেন এবং তারা এখানে চাকরি করতেন। তো বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে আসলে সেই যোগ্যতা কিংবা সেই আসলে কোয়ালিটি কতটুকু উন্নত হয়েছে বলে আপনি মনে করেন? বাংলাদেশের ওষুধ শিল্পের সাথে যে আমরা সম্পৃক্ত যারা, আমরা জানি যে বাংলাদেশের ফার্মাসিস্ট এখন যথেষ্ট সুযোগ্য। আমাদের ফার্মাসিস্টরা শুধুমাত্র বাংলাদেশেই কাজ করছে তা নয়,
তারা সারা বিশ্বে কাজ করছে। বিশ্বের বহু বড় বড় ইন্ডাস্ট্রি, এমনকি আমেরিকার মতো জায়গাতেও আমাদের দেশের গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা ওখানকার শীর্ষ পর্যায়ে অবস্থান করছেন এবং তারা কিন্তু সম্মানের সাথে কাজ করে যাচ্ছেন। আমরা যে বিদেশে ওষুধ রপ্তানি করতে পারছি তার একটি মূল কারণ গুণগত মান। এই গুণগত মানের ব্যাপারে কিন্তু আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। সে কারণেই দেশের একটি ভাবমূর্তি এই ওষুধ শিল্পের মাধ্যমে কিন্তু বিশ্বের দরবারে আমরা রাখতে সক্ষম হয়েছি এবং এজন্য মূলত ভূমিকা রাখছেন ফার্মাসিস্টরা এবং এন্টারপ্রেনাররা। যা আজকে যে সমস্ত কোম্পানি এসছে, নামি দামি কোম্পানি, 22টি কোম্পানি এখানে আমরা আছি, দেখছি ল্যাবেট আছে, বেক্সিমকো আছে, রেনেটা আছে, এসিআই, আপনার রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস, এরকম আরো অনেকগুলি কোম্পানি, 22টি কোম্পানি। এর মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছে, তারা চেষ্টা করছে, আমরা করছি এবং আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। কালকেও বিকালে উদ্বোধনের পর অনেক স্টুডেন্ট এসছে সারা বাংলাদেশ থেকে। আজকে সারাদিন আমাদের প্রোগ্রাম চলবে এবং এর সুযোগটা আমরা করে দিয়েছি এই কোম্পানির সহযোগিতা নিয়েই, আমাদের ল্যাবের কর্তৃপক্ষের মাধ্যমেই। যে স্টেট ইউনিভার্সিটি শুধুমাত্র যে আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে কনসার্ন তা না, সারা বাংলাদেশের ফার্মাসিস্ট যে বা বাংলা শিল্প নিয়ে আমরা কনসার্ন। আমরা চাই সুযোগ্য ফার্মাসিস্ট বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে এমপ্লয়েড হোক এবং সেজন্য আমরা এই ব্যবস্থাটা করেছি এবং ভবিষ্যতে আমরা এই ধরনের অব্যাহত আমাদের থাকবে। তো আপনি বলছিলেন বিভিন্ন প্রথম সারির যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, তো তাদের যে চাহিদা, তাদের প্রতিষ্ঠানের যে চাহিদা রয়েছে বিভিন্ন পজিশনে, তো কোন পদগুলোর জন্য আসলে তাদের বেশি চাহিদা রয়েছে এবং সেগুলো আসলে কতটুকু পূরণ হচ্ছে বলে আপনি মনে করেন? আসলে আমাদের মেন ওষুধ কোম্পানি লাগে আপনার প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং মার্কেটিং ম্যানেজমেন্ট, সেলস, এগুলোতে কাজ করে। আর ইদানিং আমরা হসপিটাল ফার্মাসিতে কিন্তু আমাদের অনেক কাজ করছি, বিশেষ করে স্কয়ার, ইউনি হেলথ, ল্যাবেড। সেই প্রতিষ্ঠানগুলোর চাহিদা আসলে কতটুকু পূরণ হচ্ছে? আমরা তো 100% স্যাটিসফাই করতে পারছি। তাদের চাহিদার জন্য বাইরে থেকে লোক আনা দরকার হচ্ছে না, দেশের তৈরি গ্রাহকরাই কিন্তু করতে পারছেন। ওকে, ধন্যবাদ আপনাকে। নাজিয়া, তিনি যেমনটা বলছিলেন আসলে দেশের ফার্মাসিউটিক্যাল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের যে চাহিদা রয়েছে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের যে টেকনিক্যাল সাইড থেকে শুরু করে মার্কেটিং সাইড, সব বিষয়ে কিন্তু আসলে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসলে যে ছাত্রছাত্রীরা বের হচ্ছে প্রতি বছর, তারা সেটা পূরণ করছে এবং এ ধরনের ফেয়ারের মাধ্যমে কিন্তু তারা আরো বেশি সেই যোগ্য যে ছাত্ররা বের হচ্ছে তাদেরকে তুলে ধরতে পারবে দেশে এবং দেশের বাইরে। তো নাজিয়া, এই ছিল সর্বশেষ অবস্থা। দর্শক, রাজধানী স্টেট ইউনিভার্সিটিতে আয়োজিত ফার্মা ক্যারিয়ার ফেয়ার সম্পর্কে আমরা জানছিলাম সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছ থেকে। পরের খবরে যাচ্ছি। দর্শক, এ সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন। চলুন দেখে নিই এক নজরে। সামাজিক উন্নয়নের যে এখনো পর্যন্ত যে সামাজিক উন্নয়নের সূচকগুলো অত্যন্ত ইতিবাচক এবং আমরা যে স্থিতিশীলতা যেভাবে ধরে রেখেছি, এত প্রতিকূলতা সত্ত্বেও মানুষের তৈরি প্রতিকূলতা, প্রকৃতির তৈরি প্রতিকূলতা, এগুলো সত্ত্বেও বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার প্রবৃদ্ধির দৌড়ে, আমরা হিসেব করে দেখেছি 2035 সাল নাগাদ আমাদের দারিদ্র্যের হার মাত্র 4% নেমে আসবে। 400 কোটি টাকার উপরে যাদের ব্যাংকের লোন আছে তাদের জন্য সহজ শর্তে একটি ঋণ, আর যাদের ঋণ 500 কোটি টাকার নিচে তাদের জন্য অনেক কঠিন শর্তে একটি ঋণ। এইসব জিনিসকে আমাদের সবাইকে ভাবিয়ে তুলে আমাদেরকে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান মোকাবেলা করা, ব্যাংকের ডাবল ডিজিটের ইন্টারেস্ট মোকাবেলা করা, এগুলো কিন্তু খুবই টাফ ব্যাপার আমাদের জন্য। এই বছরে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $2.2 বিলিয়ন মতো হতে পারে। স্থিতিশীলতা বজায় থাকতো, বাংলাদেশ এই বছর 6.4 থেকে 6.6 পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করতে পারত। ক্ষতিটা ধরার পরে জিডিপির প্রবৃদ্ধির প্রাক্কালন হচ্ছে 5.6%। প্রত্যেক বছরই বাংলাদেশের গ্রোথ প্রসপেক্টস নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB প্রেডিকশন করে। Always wrong. All of them are always wrong. Our assessment হচ্ছে খালেদা জিয়ার অত্যাচার was felt in January. Then it became normal. The economy didn't suffer. The growth rate is going to be close to 7%. Close to বলছি, আমি 7% জোর করে বলতে পারছি না। ওয়ার্ল্ড ব্যাংক বলছে আমাদের 6.5 নিচে চলে আসবে, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের বক্তব্য 5.5 আসবে। আর আমরা বলছি যে আমরা 7% বা তার উপরে করবো, এটা ছিল আমাদের প্রজেকশন। কিন্তু আমরা এই যে কারণগুলো, যে ওয়ার্ল্ড ব্যাংক যে কারণগুলো বলেছে, সেই কারণগুলোর কারণে কিছুটা হলেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সামান্য। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা 7% করতে পারবো না। এখন আমাদের কোনোভাবেই 6.5 নিচে আসবে না এবং 6.5 থেকে 7-এর মাঝে থাকবে।
$348 মিলিয়ন থেকে যাত্রা শুরু করে আমাদের এক্সপোর্ট গতবার 30.17 বিলিয়ন হয়েছে। এবার আমাদের টার্গেট 33.2 বিলিয়ন। ওয়ার্ল্ড ব্যাংক তো যে রিপোর্টটা করেছে, যদিও তারা 17,000 কোটি টাকা ক্ষতি হওয়ার কথা বলেছে, এটা আমার সাথে দ্বিমত আছে, কারণ একটা শিল্প বন্ধ হয়নি। আমাদের যে এক্সপোর্টের যে সাপ্লাই চেইন, অর্থাৎ ইম্পোর্ট করে মাল আনা এবং সেটা বিক্রি মানে আবার রপ্তানি করা, বাধাগ্রস্ত হয়নি। ভারত, মিয়ানমার ও বাংলাদেশের রয়েছে ব্যাপক সম্ভাবনাময় সীমান্ত অঞ্চল। এটাকে কাজে লাগাতে আমরা এর মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমি মনে করি 3 দেশের সরকার সম্মত হলে আমাদের মধ্যে আন্তঃ উপকূলীয় বাণিজ্য রুট তৈরি হতে পারে। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টি খাতের উন্নয়নে প্রায় 155 কোটি টাকার আর্থিক সহায়তা দেবে জার্মান সরকার। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে এ অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ এবং জার্মান সরকারের উন্নয়ন সংস্থা KfW-র দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ক্লাউডিয়া আর্চি। এ সময় প্রকল্পের আওতায় মহিলা, শিশু, সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা নিশ্চিত করা হবে বলে জানানো হয়। 5 বছর মেয়াদী এ প্রকল্প শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। শুধুমাত্র করের হার কমালেই ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটবে না, তাতে বরং সরকারি বিপাকে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ আবুল কাশেম। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI ভবনে আয়োজিত এক জরিপ প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ডের উদ্যোগে অনুষ্ঠানে বাণিজ্য ভিত্তিক তৃতীয় আস্থা জরিপ প্রকাশ করা হয়। জরিপটিতে বছরের শুরু থেকে রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকলেও দেখানো হয়েছে এ সময় বিনিয়োগ আস্থার কোনো সংকট তৈরি হয়নি। ট্যাক্স গভর্নমেন্ট কমাবে কেন? ট্যাক্স যদি কমায় তো গভর্নমেন্ট চলবে কেন? কিভাবে? গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারটা আপনাদের কেমনে দিবে? আপনাদের নিরাপত্তা বিধান কিভাবে করবে? আপনাদের সহায় সম্পত্তি, ব্যক্তি নিরাপত্তা এবং রাস্তাঘাট, হাসপাতাল, এগুলি গভর্নমেন্ট কিভাবে করবেন? কাজে ট্যাক্সের ব্যাপারটা আপনার সরকারের প্রতি একটু সহানুভূতিশীল হয়ে যদি দেখেন, হয়তো কোনো কোনো ট্যাক্স খুব বেশি আঘাত করেন, কিন্তু সেটা বিজনেসের উপর না, যারা কনজিউমার উপর, ফাইনাল ভোক্তার উপর তারা যায়। এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় পেড্রোলো এনকে লিমিটেডের মাউন্টেন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের হালদা ভ্যালি টি গার্ডেনে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ওয়াটার ডে ও ইন্টারন্যাশনাল ইয়ার অফ সয়েলস উদযাপন উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপকে একটি করে জায়ান্ট MTB বাইসাইকেল দেওয়া হয়। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্র সুদের হার বাড়ালে বাজারে যে তারল্য ঘাটতি সৃষ্টি হবে তাতে বিশ্ব অর্থনীতি আবারও মন্দার মুখে পড়বে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি মনে করছে বাজারে নগদ অর্থের সরবরাহ ভালো থাকলেই বিশ্ব অর্থনীতি শক্তিশালী থাকবে। সম্প্রতি ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রানীতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এমন মত প্রকাশ করেন IMF এর মুদ্রা ও পুঁজিবাজার পরিচালক হোসে ভিনালস। এ সময় তিনি আরও বলেন, গ্রিসের সমস্যা সমাধানে ইউরোজোনের নীতি নির্ধারকদের সঙ্গে কাজ করছে IMF। যদিও গ্রিসের ইউরোজোন থেকে বের হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, তবু শেষ চেষ্টা করা হবে বলেও জানান তিনি। চলতি বছরের মার্চে খুচরা পণ্যের বিক্রি বেড়েছে যুক্তরাষ্ট্রে, যা গেল বছরের নভেম্বরের পর সবচেয়ে বেশি। এখনো পর্যন্ত খুচরা পণ্যের বিক্রির হার বেড়েছে 1.11%। আর একে চলতি বছরের এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতির সবচেয়ে বড় অর্জন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মূলত জ্বালানির মূল্য কমে যাওয়ায় বাড়তি অর্থ সাশ্রয় হচ্ছে মার্কিনীদের। ফলে খুচরা পণ্যের কেনাকাটায় ক্রেতারা বেশি অর্থ ব্যয় করতে পারছে বলেও মনে করছেন তারা। খুচরা পণ্য ছাড়াও জ্বালানির কম দামের কারণে গাড়ির বিক্রিও বেড়েছে দেশটিতে। এছাড়াও যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানগুলোতে 7 থেকে 8% বিক্রি বেড়েছে বলেও জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। দাতা গোষ্ঠীর সঙ্গে দফায় দফায় আলোচনার পরও ঋণ সংক্রান্ত কোনো সমঝোতায় আসতে না পারায় অর্থনৈতিক
চলতি মাসেই নির্ধারণ করা হবে ঋণ সংকটগ্রস্ত গ্রিসকে আরো অর্থ সহায়তা দেবে কিনা ইউরোজোন। যদিও দাতা গোষ্ঠী এ বিষয়ে সিদ্ধান্ত আসতে না পারে, তাহলে আবারও ঝুঁকির মুখে পড়বে গ্রিসের অর্থনীতি। একে তো ইউরোজোনের সঙ্গে দ্বন্দ্ব, অন্যদিকে বহু বছর ধরে দুর্দশা সহ্য করা গ্রিসের সাধারণ মানুষ এখন দেয়ালে পিঠ থেকে আছে। সময় চলে যাচ্ছে, কিন্তু কোনো সমাধানই আসছে না। প্রথমে পুনর্গঠন তালিকা, পরবর্তীতে সেই তালিকার নতুন সংস্করণ। আপাতদৃষ্টিতে কোনোটা নিয়েই সন্তুষ্ট নয় দাতা গোষ্ঠী, আর সে কারণেই ঝুলে আছে গ্রিসের পরবর্তী ঋণ সহায়তা পাওয়ার বিষয়টি। মূলত জানুয়ারিতে ক্ষমতায় আসা গ্রিসের বামপন্থী সরকারের সঙ্গে ইউরোজোনের নানা ইস্যুতে মতপার্থক্য বাড়াই এর জন্য দায়ী। বলা যায় সর্বকালের সবচেয়ে মন্দ সম্পর্ক বিরাজ করছে এখন দুপক্ষের মধ্যে। গ্রিসের একের পর এক ব্যর্থতার জন্য শুধু পুনর্গঠন তালিকায় দায়ী নয়, ব্যয় সংকোচন সহ বিভিন্ন ইস্যুতে ইউরোজোনের বিরোধিতা করায় এর শাস্তি ভোগ করতে হচ্ছে গ্রিকদের। প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা না পাওয়ায় গ্রিসের উপর অসন্তুষ্ট ইউরোজোন। এদিকে আগামী 24শে এপ্রিল আইএমএফ ও ইউরোজোনের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবে ইসিবি। দ্বিপাক্ষিক বিভাজনকে সরিয়ে রেখে চেষ্টা করা হবে গ্রিসের ভবিষ্যৎ নির্ধারণের। আসলে আমরা দুপক্ষকেই একটি সমাধানে আসার চেষ্টা করতে দেখেছি। শেষ পর্যন্ত কি হবে তা জানার জন্য 24 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যাই হোক, এর জন্য গ্রিসকে আরো ত্যাগ স্বীকার করতে হবে বলেই মনে হচ্ছে। সময় মতো অর্থ না পেলে দেউলিয়া হয়ে যাবে গ্রিসের ব্যাংকগুলো। আছে যখন তখন ইউরোজোন ছাড়ার শঙ্কা। তবে এত কিছুর পরও ক্ষমতাসীন সরকারের উপর থেকে আশা ছাড়তে নারাজ সাধারণ গ্রিকরা। আমরা সবাই ভালো কিছুর জন্য অপেক্ষা করছি, জানি না এটা কখন হবে। রাজনীতিবিদদের উচিত বেকার সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া। সম্প্রতি আইএমএফকে 450 মিলিয়ন ইউরো ঋণ পরিশোধ করেছে গ্রিস। পুনরায় চালু করা হবে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রির কার্যক্রম। কিন্তু মোট জিডিপির 175% ঋণের বোঝা কমাতে গ্রিক অর্থনীতিকে আরো কঠিন সময় পাড়ি দিতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। 2015 সালের মধ্যেই এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক এআইআইবির পুরো দমে কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন চীনা উপ অর্থমন্ত্রী শি ইয়াওবিন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এআইআইবির জন্য একটি খসড়া সংবিধান এরই মধ্যে তৈরি হয়েছে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে সংবিধানটি প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর অনুমোদন পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এরপর ব্যাংকটি কর্মী নিয়োগ দিয়ে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে। এছাড়া প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো সংবিধান সংশোধনে অংশ নিতে পারবে। তবে সংবিধান চূড়ান্ত হওয়ার পর সব প্রতিষ্ঠাতা দেশেরই এর নিয়ম অনুসরণ করতে হবে। আর প্রতিটি সদস্য দেশেরই সুযোগ থাকছে এআইআইবির নির্বাহী পরিচালকের দায়িত্ব পাওয়ার। বর্তমানে ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য দেশের সংখ্যা 57। Jobs are still holding up thanks to a healthy expansion in the service sector. But if more factories close, things could turn sour. আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। দেশে 250 কোটি টাকার বেশি সম্পদের মালিক অন্তত 78 জন। এনবিআরের কাছে তথ্য আছে মাত্র 2 জনের। কর ফাঁকি বন্ধে ব্যবস্থা নেওয়া উচিত মত বিশ্লেষকদের। গাইবান্ধায় অসহায় মানুষের নাম ভাঙিয়ে সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং বাণিজ্যিকভাবে ফুল চাষে এগিয়ে আসছেন যশোরের নারীরা। সংসারে এসেছে সচ্ছলতা। সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি নারী উদ্যোক্তাদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।